সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। আর সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনসহ বিভিন্ন দেশের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক বিশ্ব বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। বাংলাদেশও এই শুল্ক থাবার বাইরে নয়। চলতি মাসে যুক্তরাষ্ট্র বেশ কিছু দেশের উপর আরোপিত শুল্ক নীতি সাময়িকভাবে স্থগিত করেছে। এই সিদ্ধান্তের আওতায় বিশ্বের প্রায় ৬০টি দেশের জন্য অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে, যা ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। তবে চীনের ক্ষেত্রে এই শুল্ক নীতি অব্যাহত রয়েছে। সেখানে শুল্কের হার আরও বাড়ানো হয়েছে। ১৫ এপ্রিল হোয়াইট হাউস তাদের ওয়েবসাইটে সেকশন ২৩২ তদন্ত সংক্রান্ত একটি ফ্যাক্টশিট প্রকাশ করে জানায়, চীনকে সর্বোচ্চ ২৪৫% শুল্কের মুখে পড়তে হচ্ছে। আর সঙ্গত কারণে আজকে আমাদের আলোচনার বিষয়, মার্কিন শুল্ক নীতিতে বিশ্ব কোন অর্থনীতির ফাঁদে। পরিচয় করিয়ে দেই আজকে আমাদের অতিথিদের সঙ্গে। আমার সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান, এবং আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার এম মাসুম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আজকের অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে ডক্টর মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই। যুক্তরাষ্ট্র এই শুল্ক নীতি মুক্ত বাণিজ্য ধারণার সঙ্গে কতটুকু সাংঘর্ষিক বলে মনে করছেন আপনি? আমরা যদি মুক্ত বাণিজ্য যে সিস্টেম, সেটা যদি আমরা WTOর প্রেক্ষিতে, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, তো তাহলে তো এটা একটা বড় ধরনের একটা বিচ্যুতি আমি বলবো। বিশ্ব বাণিজ্য সংস্থায় কিন্তু একটা নিয়ম আছে যে কিভাবে শুল্ক আরোপ করতে হবে, কোন সময়ে বিশেষ পরিস্থিতিতে শুল্ক বাড়ানো যেতে পারে, সেটা যে করা যায় না তা না, কিন্তু সেটারও নিয়ম আছে। এবং সেখানে যদি কেউ যদি এই শুল্কটা অন্যায্যভাবে বৃদ্ধি করে, তাহলে কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থায় সেখানে তাদের যে ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম আছে, সেখানে তারা এটা নিয়ে সেখানে তাদের আপত্তি জানাতে পারে, কেস উঠাতে পারে। এখন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেটা কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যদি আমরা গ্যাট ধরি বা ১৯৯৫ সালে WTO প্রতিষ্ঠিত হয়েছে, সেটার নিয়মকানুন যদি আমরা ধরি, তাহলে আমি বলবো যে এটা বড় ধরনেরই বিচ্যুতি হয়েছে, যেটা রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা নাকি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন ২রা এপ্রিল। এবং পরবর্তীতে যদিও তিনি এটাকে ৯ এপ্রিল আবার এটাকে কমিয়ে 10% করেছেন, কিন্তু চীনের উপরে আবার বেশিরভাগ পণ্যের জন্য ১৪৫% করেছেন। চীনও আবার তার উপরে করেছে। চীন আবার বিশ্ব বাণিজ্য সংস্থার ডিসপিউট সেটেলমেন্ট বডিতে আবার সেখানে কমপ্লেনও করেছে। সো দুই দিকেই সেখানে আছে। সাধারণভাবে যদি আমি বলি যে বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ধরনের একটা সিস্টেম গড়ে উঠেছিল এবং ক্রমান্বয়ে অশুল্ক যেসব বাধা আছে সেগুলোকে দূর করা, শুল্ক হারটাকে ক্রমান্বয়ে কমিয়ে নিয়ে আসা, এই যে একটা সিস্টেম গড়ে উঠছিল, সেটার একটা বড় ধরনের বিচ্যুতি হিসাবে এটাকে দেখতে হবে। জি, আমার সঙ্গে অনলাইনে আছেন ব্যারিস্টার মাসুম। আমি আসবো আপনার কাছে। তার আগে মুস্তাফিজ ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। অন্যান্য দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এই নীতিটা ৩ মাসের জন্য স্থগিত করেছে, কিন্তু চীনের ক্ষেত্রে সেটা হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি চীনের কিছু কিছু পণ্যের ক্ষেত্রে প্রায় ২৪৫%। দু দেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলবে? না, প্রথম কথা হলো যে WTOর নীতি অনুযায়ী একটা আছে যে মোস্ট ফেভার্ড নেশন নীতি, MFN, ফেভার ওয়ান ফেভার অল। যে নীতি, যে শুল্কটা আমি একটা পণ্যের জন্য একটা দেশের উপরে করব, সেটা অন্যান্য দেশের জন্য ওই একই পণ্যের উপরে সেম শুল্কটা হবে। তো এখন চীনের ক্ষেত্রে কিন্তু সেটার ব্যত্যয় হলো। এটা হলো প্রথম। একটা তো 10% যেটা করেছে সেটা নিয়েও ডিসপিউট সেটেলমেন্ট বডিতে যাওয়া যায়, কিন্তু চীনের সাথে দ্বিপাক্ষিকভাবে এইভাবে যে বাড়ানো হলো এবং সেটার জন্য যেসব যুক্তিতর্ক দেয়া হচ্ছে, সেটাও কিন্তু খুব যুক্তিসঙ্গত হচ্ছে বলেও মনে হচ্ছে না। এবং চীন আবার পাল্টা সেখানে শুল্ক বসাচ্ছে। সো সবটা মিলে চীনের ক্ষেত্রে এই ধরনের এত বড় একটা অতিরিক্ত শুল্ক যেটা আরোপ করা হয়েছে, সেটা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার সাথে বা বিশ্ব মুক্ত বাণিজ্য যেটা আমরা করতে চাচ্ছি, সেটার সাথে কিন্তু সাংঘর্ষিকই বলতে হবে। ধন্যবাদ মুস্তাফিজ। ব্যারিস্টার মাসুম, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্কে WTOর কাছে চীন
মামলা করেছে। এই যে নিয়ম অনুযায়ী WTO আসলে কোন পরিস্থিতিতে কোনো দেশের উপরে আসলে এই পণ্য শুল্ক আরোপ করতে পারে, আপনি যদি আপনার জায়গা থেকে আইনি পদক্ষেপের জায়গাগুলো থেকে বিশ্লেষণ করেন? আমাদের যে রুলসটা আছে, যেটা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড 1994, সেখানে আর্টিকেল 2-তে স্পেসিফিকলি বলা আছে যে একটা বাউন্ড ট্যারিফ, একটা সিলিং দেওয়া আছে, যে এর উপরে যদি যায় তখন সেটা ভায়োলেশন হবে, এবং আপনাকে যদি করতে হয়, যেমন আর্টিকেল 28-এ, সেটা মিউচুয়াল নেগোসিয়েশনের মাধ্যমে বা মাল্টিলেটারাল কারেসপন্ডেন্স তার মাধ্যমে আপনাকে করতে হবে। আপনারা দেখেছেন যেই সিচুয়েশনে আমেরিকান গভর্নমেন্ট ট্রাম্প যেভাবে ইম্পোজ করেছে, সেটা শুধু যে চায়নার উপরে তা না, সমস্ত দেশের উপরে। এখন সেটা 3 মান্থসের জন্য যেহেতু এটা পোস্টপোন করেছে, এবং বাকি যেটা হলো যে চায়নার উপরে, এখন চায়নার যেটা মিনিস্ট্রি অফ কমার্স, তারা কিন্তু অলরেডি যে আপনার এখানে 3টা স্টেজ সাধারণত ধরা হয়। প্রথম স্টেজ যেটা হলো যে বাইলেটারাল টক্স, বা আমরা যদি বলি রিকোয়েস্ট ফর কনসালটেন্ট, সেখানে অলরেডি চাইনিজ মিনিস্ট্রি অফ চায়নার যে মিনিস্ট্রি অফ কমার্স, তারা অলরেডি সেই ইনিশিয়েটিভ নিয়েছে, এবং সেইটা যদি ফেল করে তাহলে একটা স্পেশাল প্যানেল ফর্ম হবে, এবং সেই স্পেশাল প্যানেলের উপরে তাদের যে রুলিংটা আসবে, সেই রুলিং এর পরে আবার দুটো ডিফেন্ডেন্ট এবং প্লেইন্টিফ, মানে দুজনেরই, দুই সাইডেরই তখন কিন্তু আবার আপিলের ফোরাম আছে। কিন্তু যেটা হয়েছে 2016 থেকে আমরা দেখেছি যে ইউএস স্পেশালি তারা এই আপিল, যেমন ওখানে প্যানেলে 7 জন থাকে, 7 জাজেস, তো তারা নিউ অ্যাপয়েন্টমেন্ট যেটাকে ব্লক করে দিয়েছে, যার জন্য অনলি 3 জাজেস দেয়ার। তো আমরা এ পর্যন্ত যেটা দেখলাম যে অলরেডি 300 এরকম ডিসপিউট কিন্তু সেটেল হয়েছে। বাট এই যে নতুন যেই ইস্যু নিয়ে, এখানেও কিন্তু যেটা যদি আমাদের বিশ্ব ব্যবস্থায় যদি একটা রেগুলার বা একটা স্বস্তি আসতে হয়, তাহলে কিন্তু এই বাইলেটারাল টক্স ছাড়া বা আমাদের প্রত্যেকটা স্টেটের রিজনেবল বিহেভিয়ার ছাড়া এইটা কোনোভাবেই সম্ভব না। ট্রাম্পের যেই ট্যাক্স ইম্পোজের কারণে ধরেন বহু কোম্পানি, যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কিন্তু অলরেডি অনেক কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে, এবং ওই অনেক কন্ট্রাক্ট যে ক্যান্সেল করেছে সেটার সাথে সাথে আবার কিন্তু আপনার যে ওদের যে লিগেল একটা থাকে, যে ফোর্স মেজর বলি আমরা, কন্ট্রাক্ট একটা যদি আনসার্টেনিটি থাকে তখন সেটা করতে পারে, কিন্তু সেইটার সাথে অ্যাফেক্টেড আপনি দেখবেন বহু ব্যাংক এটার সাথে ইনভলভ, যারা লোন দিয়েছে, বহু ইন্স্যুরেন্স কোম্পানি, বহু হেজ ফান্ড এটার সাথে ইনভলভ আছে, এবং বহু ক্যাপিটাল মার্কেটও আপনি দেখবেন যে বন্ডের মাধ্যমে অনেক এই টাকা রেইজ বা আদারওয়াইজে বন্ড সেল করা হয়েছে। তো এখানে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরটাই কিন্তু এফেক্টেড হবে, এবং এটা শুধু যে এবার করেছে আমেরিকা তা না। আমরা কিন্তু যদি আপনি 19th সেঞ্চুরি বিগিনিং এর থেকে দেখেন, যেমন 1817-এ প্রথম ওরা যদি এই 19th সেঞ্চুরি, সেখান থেকে 6 টাইমস অলরেডি, এবং প্রত্যেকটা সিচুয়েশনেই দেখা গিয়েছে যে খুব খারাপভাবে সাফার করেছে ওয়ার্ল্ড ইকোনমি, প্লাস কিন্তু স্পেশালি আমাদের ইউএস এর ইকোনমি। কারণ আপনি অলরেডি দেখেছেন যে IMF অলরেডি বলে দিয়েছে যে 0.5%-এর মতো ওয়ার্ল্ড ইকোনমি গ্রোথে এফেক্ট আসতে পারে, এবং সাথে সাথে শুধু যে ইউএসএ সাফার করবে তা না, পুরো ওয়ার্ল্ডই, প্রত্যেকটা দেশই কিন্তু এটার এফেক্টের ভিতরে পড়বে। তাই সকলেই সাফারিংস এর মধ্যে থাকবে, এবং যেই স্টেজে তারা এখন আসছে, এতে নেগোসিয়েশনের, যেমন ট্রাম্প কল করবে না চায়নার থেকে তাদেরকে ফোন করবে, এই যে নেগোসিয়েশন, এই যে বসা, এইটা একটা মিডল স্টেপ কাকুর, যে কোনো, যেটা ধরেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা মাল্টিলেটারাল যে অর্গানাইজেশনগুলি ছিল, সেগুলিও যদি অকার্যকর হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ দিকে আমরা ধাবিত হচ্ছে আমার মনে হচ্ছে। ধন্যবাদ মাসুম। আমরা আরো আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত। এই অনুষ্ঠানে কথা বলছিলাম মার্কিন শুল্ক নীতিতে বিশ্ব অর্থনীতি কোন ফাঁদে চলে যাচ্ছি,
আবারও আলোচনায়। এই পর্যায়ে আমি ডক্টর মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই। যেটা উনি বললেন যে শুল্ক নীতির ফলে মার্কিন ভোক্তাদেরও একটা অতিরিক্ত ব্যয়ের বোঝা তাদের ঘাড়ে এসে পড়েছে এবং তাদের জীবনমানের ব্যাপক পরিবর্তন, অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখছেন। এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? আমরা 19th সেঞ্চুরিতে দেখেছি এবং এইটা কিন্তু 1930 সালে স্মুট হাউলি বলে একটা তাদের একটা নীতি তারা গ্রহণ করেছিল। ঠিক এরকম হঠাৎ করে তারা শুল্ক বাড়িয়েছিলেন এবং এইটার পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা অর্থনীতিতে একটা সেখানে মন্দা চলে আসে, বৈশ্বিক অর্থনীতিতেও মন্দা চলে আসছিল। সো আমরা কিন্তু এইটা দেখেছি এবং এখন যেটা আপনি প্রশ্নটা করলেন, এখনও কিন্তু আমরা যদি সেইটার একটা সূত্র যদি ধরি তো তাহলে এখনও এইটা প্রথমত এই যে বাড়তি শুল্কটা, এই শুল্কটা তো আমদানিকারকের উপরে পড়ে। হ্যাঁ, এখন যারা নাকি সাপ্লাই করবেন তারা এটা কিছুটা রপ্তানিকারকের উপরে চাপাতে চাইবেন, কিছুটা তারা এটা সামনের দিকে দিতে চাইবেন, কিন্তু আলটিমেটলি একটা অংশ যে এটা মূল্যতে যে পড়বে মার্কিন ভোক্তাদের জন্য এবং মার্কিন উৎপাদকদের জন্য পড়বে যারা নাকি র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করেন। সুতরাং সেইটা একটা হতে পারে যে ওখানে একটা এটার কারণে ভোক্তাদের জন্য তারা বেশি পে করতে হতে পারে, সেটার ফলে চাহিদা কমে যেতে পারে এবং সেইটার একটা নক অন এফেক্ট অন্যান্য দেশের উপরেও পড়বে। এবং এটা কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতে, যেটা উনি ঠিকই বলেছেন যে IMF প্রাক্কলন করেছে যে প্রবৃদ্ধি কিছুটা কমে যাবে, এটা বৈশ্বিক বাণিজ্য এবং বৈশ্বিক প্রবৃদ্ধিতেও এটা নেতিবাচক হবে। তার ফলে যেটা হবে সেটা হলো যে কেবলমাত্র রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রেই যে কমবে সেই আশঙ্কা না, এটা কিন্তু অন্যান্য দেশেও কমতে পারে। এটার ফলে যদি ইউরোপিয়ান ইউনিয়নের প্রবৃদ্ধি যদি কমে তো তাহলে তো আমার রপ্তানি ইউরোপিয়ান ইউনিয়নেও এটা নেগেটিভলি এফেক্টেড হবে। সো সামগ্রিক বিচারে এটা কেবল মার্কিন প্রবৃদ্ধি বা মার্কিন ভোক্তাদের জন্য মূল্যস্ফীতি সেটা না, এটা বৈশ্বিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও একটা শ্লথ প্রবৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে, যেটা আমাদের সবাই যারা এখানে তাদের সাথে বাণিজ্য করি বৈশ্বিক একটা সম্পৃক্ততার মধ্যে আমাদের আছে, কারণ আমাদের তো রপ্তানি তো অন্যান্য দেশেও যায়, সেটাও নেগেটিভলি এফেক্টেড হবে। ধন্যবাদ। ব্যারিস্টার মাসুম, আমি আপনার কাছে একটু আসতে চাই, আপনি কি মনে করেন এই শুল্ক চালে কেউ কি বিজয়ী হবে বলে আপনি মনে করছেন? ট্রেড ওয়ারে কেউই উইন হয় না, কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা আন্ডার যেটা নিচের মানে গোপন ভাবে যেটা প্রাইভেসি মেনটেন করে করছে, সেটা হলো যেমন ধরেন ইউএস এর যেমন মেজর ট্রেডিং পার্টনার অ্যারাউন্ড 30 কান্ট্রিজ, চায়নার যেমন ধরেন মেজর ট্রেডিং পার্টনার বোধহয় অ্যারাউন্ড 60 কান্ট্রিজ। আমেরিকা চাচ্ছে যে তাদের যে ট্রেডিং পার্টনার তাদেরকে বলছে যে চায়নার সাথে ট্রেড না করতে, আবার চায়নার এরা বলছে। তাহলে যদি এটা দুইটা ব্লক হয় ওইভাবে, দেখেন ব্রিটেনের ফল এবং আপনি ইউএস এর রাইজ, তখন কিন্তু ওই আলটিমেটলি ব্রিটেন কিন্তু এরকম ওই বিভিন্নভাবে কন্ট্রোল করার জন্য বা মনিটর করার জন্য এই ধরনের ইম্পোজিশনে যেত, কিন্তু আলটিমেটলি কিন্তু আমেরিকাকে স্টপ করে রাখতে পারে না। তো এখন আমেরিকা যেটা বা ইউএসএ যেটা করছে, সেটা যেইভাবে তারা স্ট্রেইট খুব ভাবেই যে চায়নার রাইজিং, সেটা কিন্তু উনি যেটা বলছে যে আমেরিকা ফার্স্ট বা টু মেক আমেরিকা গ্রেট, তো সেখানে উনি ম্যানুফ্যাকচারিং বেস বা ম্যানুফ্যাকচারিং অল জব ওনার ওইখানে নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু সেইটা যদি আপনি অ্যাসেস করেন, যেটা চায়না বা এশিয়ার আমাদের মতো দেশে যেই একটা প্রোডাক্ট তৈরি করতে বা যেই ওয়েজেস বা স্যালারির যেই রেট এত চিপ, সেইটা কোনোভাবে কি আমেরিকাতে বা ইউএসএ যদি প্রডিউস করে সেইভাবে তারা কি যেতে পারবে, সেটা একভাবে বলা যায় একেবারে ইম্পসিবল। এবং তারা যে বলছে যে ম্যানুফ্যাকচারিং বেস, তাদের কি সার্ভিস সেক্টরে জব বা এমপ্লয়মেন্ট বাড়েনি? প্রচুর এমপ্লয়মেন্ট হয়েছে। এবং এইটা যে আপনার যে ম্যানুফ্যাকচারিং হতে হবে আপনার ইকোনমি, তা তো না। ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস বেস বোধ ভাবেই হতে পারে, কিন্তু আপনার যে এমপ্লয়মেন্ট, আপনি যে বেনিফিটেড হন না, তা তো না। কিন্তু আজকে যদি এই ট্যাক্স ইম্পোজের কারণে টোটাল ইকোনমির, যদি ওয়ার্ল্ড ইকোনমিতে বলা হয় $1.4 ট্রিলিয়ন মতো এরকম একটা এফেক্ট হতে পারে, তাহলে আপনি চিন্তা করেন যারা গরিব বা যার পারচেস পাওয়ার কম, তার তো আরো তার উপরে ইম্প্যাক্ট এটা আসবে। তাহলে সেই জায়গা যদি আমরা চিন্তা করি, গ্রোথ ওয়ার্ল্ড জিডিপির গ্রোথ যদি কমে যায়, তার মানে কি আলটিমেটলি আপনার আমার পারচেস পাওয়ার কমে যাবে। আর পারচেস পাওয়ার কমে যাওয়া মানে কি, ধরেন আজকে ইউএস এর শেলফে, অনেক শেলফে ধরেন প্রত্যেকটা বড় বড় গ্রোসারি শপে হয়তো বা ইম্পোর্টেড চাইনিজ এবং অন্যান্য প্রোডাক্ট আছে,
হয়তো বা 2-3 উইকস পরে আপনি এটা ইনস্ট্যান্ট পাবেন না, হয়তো মান্থ 1 মাস পরে হয়তো দেখবেন যে সেখানে গ্রোসারি বা সেই ধরনের গুডসগুলি যেগুলি চিপ সেইগুলি আর নেই। তাহলে শুধু আমেরিকা না, যারা প্রডিউস করবে তারাও সাফারার হবে, এবং যারা কনজিউমার, এন্ড কনজিউমার, তারাও সাফারার হবে। এভরিওয়ান উইল বি সাফারার। আমার মনে হয় বোথ ওয়ে, বা এখানে মাল্টিলেটারাল অর্গানাইজেশন যারা আছে তাদেরকে ইনিশিয়েটিভ নিয়ে এটাকে একটা এন্ড ডেট দিকে। ধন্যবাদ মাসুম। আমরা আরো আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত। এই অনুষ্ঠানে কথা বলছিলাম মার্কিন শুল্ক নীতিতে বিশ্ব অর্থনীতি কোন ফাঁদে। চলে যাচ্ছি আবারও আলোচনায়। আমি আবার ডক্টর মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই। এই শুল্ক থাবার বাইরে বাংলাদেশও কিন্তু নয়। 90 দিন পর যদি এই শুল্ক নীতি আবারও বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর আরোপিত হয়, তখন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? আমাদের মতো বেশিরভাগ দেশ তারা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করছে। সো এই আলোচনাটা কোন দিকে যায় তার উপরে নির্ভর করবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চিঠিতে তো বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখেন, অন্যায্যতার জায়গাটা যে জায়গায়, এবং এটা যদি দ্বিপাক্ষিকভাবে যদি আমরা যাই তাহলে তো এটা একটা রুল বেসড মাল্টিল্যাটারাল সিস্টেম দুর্বলের জন্য সবসময় ভালো। আর এইখানে তো আমাকে দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটা দেশের সাথে করবে। আর দেখেন, অন্যায্যতার জায়গায় এটাও তারা গুডসের ক্ষেত্রে যেহেতু ডেফিসিট সেটা করেছে, সার্ভিসে তাদের $295 বিলিয়ন তাদের সার্ভিসে সারপ্লাস, সার্ভিসটা হাত দেয় না। দেখেন, হ্যাঁ। এবং ব্যারিস্টার মাসুম ঠিকই বলেছেন যে ওখানে আপনার নিউ ইয়র্কে $15.5 পার আওয়ার হলো নিম্নতম মজুরি। 8 ঘন্টা করলে সেখানে পাচ্ছে হলে $123-24। আর আমার এখানে সারা মাসে করে পায় হলো $110। সো সেখানে একদিনের মজুরির সাথে আমার 1 মাসের মজুরি। তো সেই জন্য ইটস নট সারপ্রাইজিং যে 97% অ্যাপারেলসি তারা আমদানি করে। সো এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অসুবিধা হচ্ছিল তার সেটা কিন্তু না। তো যাই হোক, এখন আপনি যেটা বললেন যে দ্বিপাক্ষিকভাবে আমার এখন আলাপ আলোচনা এখানে করতে হবে। আরেকটা বিষয় আমি বলি, গতবার যখন নাকি 2016 সালে এটা চীনের উপরে 25% বসিয়েছিল, চীন এবং হংকং থেকে বিনিয়োগ গেছে হলো ভিয়েতনামের থেকে তখন তারা বিভিন্ন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছিল। সো এইটা কিন্তু তাই ডাইভারশন একটা হয়েছে। এইবারও এটা যে কার্যকর হয় না, এটার একটা বড় প্রমাণ হবে হলো চীন এখন ভিয়েতনামে যাবে, বাংলাদেশেও আসতে পারে, এবং এখানে যদি আমাদের তুলনামূলকভাবে কম অতিরিক্ত শুল্ক হয় তাহলে বাংলাদেশ থেকে যাবে। এটা হলো একটা। আর দ্বিতীয় হলো যে এখন দ্বিপাক্ষিক আলাপ আলোচনায় আমরা বলছি যে যেমন আমরা তুলা আমদানি করি, এই তুলা দিয়ে তৈরি পোশাক আমরা আবার তাদের ওখানে রপ্তানি করি। এখানে একটা শৈথিল্য থাকতে পারে। তারা বলছে ওয়্যার হাউস এখানে করে আমরা যদি বেশি তুলা তাদের থেকে আমদানি করতে পারি। সো এইসব স্ট্র্যাটেজি আমরা করতে পারি। কিছু 3-4টা পণ্যের কথা বলা হয়েছে যেখানে আমরা আমাদের শূন্য শুল্ক করব। মার্কিন যুক্তরাষ্ট্রকে শূন্য দিলে কিন্তু অন্যান্য দেশকে আমার শূন্য শুল্ক দিতে হবে WTOর নিয়ম অনুযায়ী। এইটা একটা। আমার মনে হয় যে এখন আমাদেরকে একটু ফরওয়ার্ড লুকিংভাবে চিন্তা করতে হবে। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোস্টারিকা, জর্ডান তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। সো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পণ্য এটার উপরে শূন্য শুল্ক যদি করতে হয় তাহলে আমার কিন্তু একটা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চলের কথাও আমাকে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে শূন্য শুল্ক দিলে অন্যান্য দেশকে আমার দিতে হবে না। এটাও ঠিক, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আমদানি করি এটার উপরে শুল্ক আহরণ করি আমরা $180 মিলিয়ন। আমরা যেটা রপ্তানি করি তার উপরে $1100 মিলিয়ন শুল্ক সেখানে আরোপিত হয়। 180 ভার্সেস 1100। সো মুক্ত বাণিজ্য অঞ্চল করলে কিন্তু আমার অনেক লাভ, আমার প্রতিযোগিতা সক্ষমতা অনেক বেড়ে যাবে মার্কিন বাজারে, কারণ আমার তো সারপ্লাস। হ্যাঁ, আমার $8.2 বিলিয়ন রপ্তানির এগেনস্টে আমার $2.9 বিলিয়ন আমার আমদানি। সো এই সব বিষয়গুলোকে আমাদের এই 90 দিনে আমরা USTR সাথে তো অলরেডি আলাপ আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্য অনেক দেশের মতো কিন্তু নাই, আমাদের কিন্তু আছে একটা প্ল্যাটফর্ম টিকফা। এই প্ল্যাটফর্মে আমরা আলাপ আলোচনা করতে পারি যে তাদের কোন জায়গাগুলোতে সমস্যা তারা মনে করে। তারা এখানে কপিরাইটের প্রশ্ন তুলেছে, IPR এনফোর্সমেন্টের প্রশ্ন তুলেছে, তাদের কোম্পানিগুলো লাভ, যারা বিনিয়োগ করে তারা লাভ করে নিতে পারে না,
এরকম কথা বলেছে। সো এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আমরা যদি নিরসন করতে পারি তাহলে 90 দিন পরে দেখা যাবে যে অনেক দেশের উপরে হয়তো তুলে নিয়েছে, অনেক দেশের উপরে আবার থেকে যাচ্ছে, বিভিন্ন রেটে হবে, কারো 10% কারো 20%। তবে সামগ্রিকভাবে যেটা বলতে হয়, এটা বিশ্ব বাণিজ্য যে একটা ব্যবস্থা গড়ে উঠেছিল গত 30 বছরে 1995-এর পরে, এটাকে কিন্তু একেবারে প্রশ্নের সামনে নিয়ে এসে। জি অবশ্যই, একেবারে তাই। আসলে এর বাইরে আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী একটি ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ বাণিজ্য কাঠামো করতে আর কি করা যেতে পারে? আমার মনে হয় যে এটা একটা আমাদের শিক্ষাও হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও শিক্ষা হবে যে এই ধরনের পাল্টাপাল্টি শুল্ক দিয়ে আসলে কারোরই লাভ হবে না। তাদের ভোক্তা, তাদের উৎপাদক, তাদেরও খরচ বাড়বে, আবার বৈশ্বিক প্রবৃদ্ধি কম হলে আমরাও ক্ষতিগ্রস্ত হব। এবং চীন তো বললাম যে তারা ভিয়েতনামে এবং ক্যাম্বোডিয়াতে তারা বিনিয়োগ করে ওখান থেকে তারা তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। হ্যাঁ, এটা আমরা দেখেছি 2016-র পরে। সো এইটাকে এখন আবার একটা নতুন ভারসাম্যে আমাদের নিতে হবে এবং আশা করছি মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারাও হয়তো তাদের নীতিমালাকে পুনর্নির্ধারণ করবেন। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ। মাসুম, আপনার কাছে জানতে চাচ্ছি, বৈশ্বিক মূল্যস্ফীতির বেড়াজালে আমরা সবাই, বাংলাদেশ সহ উন্নয়নশীল এই দেশগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে আপনি কি ভাবছেন বা কি করা যায়? আপনি যদি 2016-এ দেখেন, ওনারা কিন্তু স্টিল এবং অ্যালুমিনিয়ামে একটা 25% আর একটা 10% ট্যাক্স ইম্পোজ করেছিল। তখন কিন্তু তারা তাদের ওই এক্সেমশন দেখিয়েছিল যে তারা এটা করতে পারে। সেটা হলো তাদের যে সেকশন 232 এর ট্রেড অ্যাক্ট অনুযায়ী। কিন্তু পরে এটা যখন প্যানেলে আসে তখন কিন্তু এটা রুল আউট হয়েছিল যে এটা ট্রেড লজ ভায়োলেট করা। এবং সেইটা এই যে আরবিট্রারি ডিসিশন ইউএসএ যে এককভাবে নিচ্ছে, এইটা একটাই ওয়ে, যেটা যে আমাদের যদি একটা মাল্টিলেটারাল অর্গানাইজেশন WTO যেভাবে ফাংশন করছিল, এটাকে কার্যকরীভাবে যদি ফাংশন করতে দেয় তাহলে হয়তোবা আমরা এই দিক থেকে অনেক রিলিফ পাবো। বাট আপনি যদি দেখেন ইনফ্লেশন আপনি কিভাবে কন্ট্রোল করবেন? কারণ যখন ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম পজিশন থাকবে না, আমার ধরেন ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই, এখন যারা সাপ্লাই দিচ্ছে আপনি সেখানে যদি প্রোডাকশন বন্ধ হয়ে যায়, যেমন আপনার এই কারণে বহু মাল্টিন্যাশনাল কোম্পানি আমি যেটা দেখেছি বিভিন্নভাবে, তারা তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করছে। কন্ট্রাক্ট ক্যান্সেল করছে কেন? কারণ হলো সেটা হলো ফোর্স মেজর দেখিয়ে তারা কন্ট্রাক্ট ক্যান্সেল। তাহলে এই যে কন্ট্রাক্টের এগেইনস্টে যারা এই প্রডিউস করতো বা যারা ইম্পোর্ট করতো বা যারা এক্সপোর্ট করতো, এই যে প্রত্যেকটা পার্টি যারা ইনভলভ এখানে ছিল, এইচ অ্যান্ড এভরিওয়ান সাফারার। এবং এই প্রোডাক্টটা যখন মার্কেটে আসবে সেটার যে ন্যায্য প্রাইস, সেই ন্যায্য প্রাইসটা তো কখনোই হবে না। কারণ যদি ডিমান্ড অনেক হাই থাকে, প্রাইস অটোমেটিক্যালি আপ থাকবে। এবং সেইটা অনলি সম্ভব আমাদের এই যে মাল্টিলেটারাল অর্গানাইজেশনগুলি আছে তাদেরকে যদি আমরা সচল রাখি, তারা এই জায়গায় একটা সলিউশনের ওয়ে আউট খুঁজে দিতে পারে। জি, ধন্যবাদ ব্যারিস্টার মাসুম। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে ডক্টর মুস্তাফিজ, আমরা কথা বলছিলাম মার্কিন শুল্ক নীতিতে বিশ্ব অর্থনীতি কোন ফাঁদে। একদমই শেষে যদি আপনি কিছু যোগ করতে চান। একটা আমার আশা আছে যে এখন তারা দেখেন প্রথম 5 দিনে কিন্তু তাদের $6 ট্রিলিয়ন স্টক মার্কেট থেকে উধাও হয়ে গেছে। হ্যাঁ, তো যাদের জন্য সে এটা করবে বলে বলছে মার্কিন পুঁজিপতিরা, তারাও কিন্তু স্টক মার্কেটের পার্টিসিপেন্ট এবং সেখানে কিন্তু তারা সাফার করছে। তো সবটা মিলে আমার মনে হয় যে তার বোধোদয় হবে এবং আরেকটা নতুন ভারসাম্যে আমরা যেতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ছিলেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এখন শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটা বিশ্ব বাজারের উপর এক রাজনৈতিক চাপ। এই নীতিতে আন্তর্জাতিক বাণিজ্য জিম্মি, ভোক্তা ক্ষতিগ্রস্ত এবং পারস্পরিক আস্থাই ধরেছে চির। শুল্কনীতি দীর্ঘমেয়াদে হয়তো তাদের অর্থনীতিকে রক্ষা করতে পারবে, কিন্তু প্রশ্ন হলো এই নীতির মূল্য কি গোটা বিশ্বকে দিতে হবে? ভেঙে পড়বে বিশ্ব ব্যবস্থা? সমাধান কূটনৈতিক আলোচনা, সংলাপ এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।